আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্লাইড ভিউটা দেখতে পাচ্ছেন। ওকে ওকে, আমার মনে হয় সব ঠিক আছে। I can start my discussion. So, urinary concentration এবং ডাইলুশন যে মেকানিজম, অ্যাকচুয়ালি আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে কিছু কিছু সিচুয়েশনে বা in some certain circumstances we are passing highly concentrated urine. কিছু কিছু সিচুয়েশনে আমরা কনসেন্ট্রেটেড ইউরিন পাস করি, হ্যাঁ। এবং যখন একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, যখন ইউরিনটা কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়, তখন সেই ইউরিনের পরিমাণ বা ভলিউমটা কিন্তু কম থাকে, হ্যাঁ। এটা যদি আমরা খেয়াল করি তাহলে বোঝা যাবে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু সিচুয়েশনে আমরা ডাইলুট ইউরিন ফর্মেশন হয়, হ্যাঁ। সো ডাইলুট ইউরিন যখন ফর্মেশন হয় তখন দেখবেন যে ইউরিনের ভলিউমটা কিন্তু অনেক বেশি থাকে এবং তখন ইউরিনের অসমোলারিটিটা লোয়েস্ট মোস্ট পসিবল অসমোলারিটি হচ্ছে 50 মিলি অসমোল পার লিটার। কোথাও কোথাও 30 লেখা আছে, অসুবিধার কিছু নাই। আর যখন কনসেন্ট্রেটেড ইউরিন হয় সেটা ম্যাক্সিমাম আপনারা সবাই জানেন যে 1200 মিলি অসমোল পার লিটার। ওকে, দ্যাট মিনস আমাদের যে কিডনি, so kidney possess a unique property of making either concentrated or diluted urine, অর্থাৎ দুই ধরনেরই কি কনসেন্ট্রেটেডও করতে পারে আবার ইউরিনকে ডাইলুটও করতে পারে। সেটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু বডি নিড, বডির প্রয়োজন অনুসারে কখনো কখনো কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করার দরকার হতে পারে, কখনো কখনো ডাইলুট ইউরিন ফর্ম করার প্রয়োজন হতে পারে। So first we have to understand why kidney has to make sometime highly concentrated urine and why kidney has to make sometimes dilute urine. তাহলে আমরা একটু দেখি। আমরা সবাই জানি যে প্লাজমার অসমোলারিটি 300 মিলি অসমোল পার লিটার, তাই না? এবং এটাও আমরা জানি যে ডেইলি আমাদের যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, আমরা ধরে নেই অ্যাপ্রক্সিমেটলি 24 আওয়ারে পার ডে, অর্থাৎ 24 আওয়ার পার ডে 600 মিলি অসমোল মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বা সলিউট তৈরি হচ্ছে, যেটাকে আমরা বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট থেকে অর্থাৎ এই 600 মিলি অসমোল যে সলিউট, এটাকে আমরা বডি থেকে রিমুভ করতে চাই থ্রু দা কিডনি ইউরিনের মাধ্যমে। ওকে, এখন খেয়াল করেন, যদি আমাদের বডিতে যখন এক্সেস ওয়াটার, আমরা যদি কখনো এক্সেস ওয়াটার ইনটেক করি, ধরেন আমি অ্যাট এ টাইম এখন 2 লিটার ওয়াটার ইনটেক করলাম, অথবা কোনো পেশেন্টকে যদি এক্সেসিভ আইভি ফ্লুইড থেরাপি দেওয়া হয়, এক্সেসিভ আইভি ফ্লুইড চলে যায়, সেক্ষেত্রে আলটিমেটলি কি হবে, এই ফ্লুইডটা তো ব্লাডে যাবে, তাই না? ব্লাডের তাহলে ব্লাডটা তখন কি হবে, ডাইলুট হবে, অর্থাৎ ব্লাডের অসমোলারিটিটা কিন্তু তখন ফল করবে। এখন আমাদের বডি কি করবে, অসমোলারিটিটাকে ঠিক করার জন্য এই যে এক্সেস ওয়াটার ইন্ট্রোডাকশন হয়েছে বডিতে, এক্সেস ওয়াটারটাকে সে ইউরিনের মাধ্যমে বের করে দিবে। সাথে ওই যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট 600 মিলি অসমোল, এটা তো তাকে বের করতেই হবে, তাহলে ওই 600 মিলি অসমোল সলিউট যাচ্ছে, তার সাথে এই যে বডিতে এক্সেস ওয়াটার চলে যাচ্ছে, তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে, প্লাজমার অসমোলারিটিটা নরমালে চলে আসবে। এবং ইউরিনটা কেমন হবে তখন বলেন তো, 600 মিলি অসমোল ওয়েস্ট প্রোডাক্টের সাথে যে এক্সেস ওয়াটার, লার্জ ভলিউম অফ ওয়াটার যাচ্ছে, তাহলে ডেফিনেটলি ইউরিনটা ডাইলুট হবে, ডাইলুট ইউরিন তৈরি হবে, হ্যাঁ। আবার অপোজিট যদি আমরা চিন্তা করি, যদি আমরা ধরেন ডেজার্টে আছি বা এমন বডির কোন একটা কারণে ওয়াটার ডেফিসিট স্টেটে আছি, যেমন প্রচুর সোয়েটিং হয়েছে বা ডায়রিয়া, ভমিটিং, এই সমস্ত কারণে বা এই ওয়াটার লস হয়েছে বডি থেকে, তাহলে আলটিমেটলি তখন প্লাজমার অসমোলারিটিটা রাইজ করবে। তো এই সিচুয়েশনেও কিন্তু বডির কি করবে, যেহেতু ওয়াটার ডেফিসিট কন্ডিশনে আছে, আপনার বডি কিন্তু চেষ্টা করবে ওয়াটারটাকে কনজার্ভ করার, অর্থাৎ ইউরিনের যে ওয়াটার এক্সক্রিশনটাকে কমাই দেওয়া, বেশি বেশি ওয়াটার কনজার্ভ করে বডিতে ধরে রাখা। কিন্তু তার মানে ইউরিনে অল্প পরিমাণ ওয়াটার যাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে মনে রাখতে হবে, আমরা কিন্তু ওই যে 600 মিলি অসমোল যে ওয়েস্ট প্রোডাক্ট, সেটাকে কিন্তু ইউরিনের মাধ্যমে দিতে হবে। তাহলে এখন কি হবে, ওই 600 মিলি অসমোল ওয়েস্ট প্রোডাক্টের সাথে স্মল ভলিউম অফ ওয়াটার পাস করবে, তাহলে এখন ইউরিনটা কি হবে, কনসেন্ট্রেটেড হয়ে যাবে না? ডেফিনেটলি কনসেন্ট্রেটেড হবে। এবং এই কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের মাধ্যমে এই কন্ডিশনে কিডনি কি করলো, বডির প্লাজমা অসমোলারিটিটাকে সে মেনটেন করার চেষ্টা করবে। ওকে, তার মানে আমি যদি বলি
যে পারপাস অফ কনসেন্ট্রেশন অর ডাইলিউশন অফ ইউরিন, এই যে ইউরিনে কনসেন্ট্রেট করছে কখনো ডাইলিউট করছে, এটা পারপাসটা কি? পারপাসটা আমরা সবাই জানি, আমরা কিডনির ফাংশনের ভিতরে পড়েছিলাম। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হোমিওস্ট্যাটিক ফাংশন অফ দ্য কিডনি, দ্যাট ইজ দ্য রেগুলেশন অফ দ্য প্লাজমা অসমোলালিটি অ্যান্ড বডি ফ্লুইডের ভলিউম মেনটেন করবে। ওকে, সো আমরা বলতে পারি যে এটা আগেও আমরা আলোচনা করছি, বাই মেকিং দ্য ইউরিন কনসেন্ট্রেটেড অর ডাইলুটেড, কিডনি হেল্পস ইন মেইনটেনেন্স অর রেগুলেশন অফ প্লাজমা অসমোলালিটি অ্যান্ড বডি ফ্লুইডের ভলিউম। ওকে, এখন আমরা তাহলে এটা যেহেতু আমরা বুঝে গেলাম কেন কনসেন্ট্রেটেড ডাইলুশন করতে হবে, এখন কথা হচ্ছে তবে ইউজুয়ালি নর্মাল কন্ডিশনে আমাদের ইউরিন যদি বলি নর্মাল, আমি নর্মাল ওয়াটার ইনটেকে আছি এবং নর্মাল কন্ডিশনে আছি, কোনো এক্সারসাইজ বা কোনো এক্সেস ফ্লুইড ইনটেক বা এক্সেস ফ্লুইড লস এই ধরনের কোনো নর্মাল কন্ডিশনে আমাদের ইউরিনটা কনসেন্ট্রেটেড থাকে, অর্থাৎ ইউরিনের অসমোলারিটি যদি নর্মাল ইউরিনের বলা হয় আমরা বলবো যে 400 থেকে 600 মিলিঅসমোল পার লিটার। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল কনসেন্ট্রেটেড। আর একটা জিনিস এখনই বলে রাখি, ইউরিনারি কনসেন্ট্রেটেড না ডাইলুটেড এটা বোঝার জন্য আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিটা দেখবো। এটা যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে দেখা হয় সেটা হচ্ছে ইউরিনোমিটার। পরীক্ষাতে কিন্তু ফিজিওলজি পরীক্ষাতে ভাইবাতে খুব ফ্রিকোয়েন্টলি এই জিজ্ঞাসা করা হয় যে নর্মাল ইউরিন কি কনসেন্ট্রেটেড নাকি ডাইলুটেড। নর্মাল, হ্যাঁ, আমরা বলবো কনসেন্ট্রেটেড, স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে আমরা এটা মেজার করবো এবং ইনস্ট্রুমেন্ট ইউরিনোমিটারের সাহায্যে। তবে হ্যাঁ, এখন বডির চাহিদা অনুযায়ী কখনো কখনো আরো মোর কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে পারে বা কখনো কখনো ইউরিনটাকে ডাইলুশন করা লাগতে পারে অ্যাকর্ডিং টু বডি ডিমান্ড, যেটা একটু আগে আমি আলোচনা করছিলাম। দুইটা ডিফারেন্ট সিচুয়েশনে কিডনি দুই ধরনের ইউরিন ফর্মেশন করছে। তো এখন আমরা মেকানিজমে চলে যাচ্ছি সরাসরি, যে ইউরিন কনসেন্ট্রেটেড না ডাইলুটেড হবে এটা দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে। একটাকে বলা হচ্ছে যে মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যে অসমোলারিটি সেটা কেমন, আরেকটা হচ্ছে এডিএইচ। হ্যাঁ, এখন কথা হচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়াল অসমোলারিটি, আপনি যদি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে চান তার মানে কি করতে হবে, বেশি বেশি ওয়াটার কিডনি দিয়ে রিঅ্যাবজর্ব করতে হবে। তাহলে ওয়াটার বেশি বেশি যদি রিঅ্যাবজর্ব করতে চান, আমরা সবাই জানি যে অসমোটিক ওয়াটার মুভ করবে সবসময়, সেজন্য অসমোটিক গ্রেডিয়েন্ট দরকার। অসমোটিক গ্রেডিয়েন্ট না থাকলে কিন্তু ওয়াটার মুভ করবে না। সো আপনাকে ফার্স্ট অসমোটিক গ্রেডিয়েন্ট একটা থাকতে হবে। সেই জন্য আপনার মেডুলার অসমোলারিটি যত বেশি হবে তাহলে মেডুলা এবং যে টিউবুলস, হ্যাঁ, এই দুইটা অ্যাক্রস দা মেডুলা বিটুইন দা ইন্টারস্টিশিয়াল অসমোলারিটি এবং যে টিউবুলার ফ্লুইডের অসমোলারিটি ডিফারেন্স যত বেশি হবে ওয়াটার তত মুভ করবে। এক্ষেত্রে মেডুলার অসমোলারিটি যদি হাইপার হয় তাহলে টিউবুলার ফ্লুইড থেকে বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারবে বা এটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। সেজন্য আমরা বলেছি যে হাইপার অসমোলার রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এই হাইপার অসমোলারিটি এটা কি করতেছে, অসমোটিক প্রেসার, দিস অসমোটিক প্রেসার প্রোভাইড দা ড্রাইভিং ফোর্স ফর রিঅ্যাবজর্বিং ওয়াটার। আচ্ছা, এখন 2 নাম্বার ফ্যাক্টরে আমরা চলে আসি। 2 নাম্বার ফ্যাক্টরে যদি খেয়াল করেন এখানে এডিএইচ, আমরা সবাই একটা জিনিস এতদিন আলোচনায় দেখেছি যে নেফ্রনের অল পার্ট ইজ নট ওয়াটার পারমিয়েবল। সেখানে আমরা যে ডিস্টাল পার্ট অর্থাৎ কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক, দিস পার্ট ইজ নরমালি ওয়াটার পারমিয়েবল না, কিন্তু ইন প্রেজেন্স অফ এডিএইচ দে আর ওয়াটার পারমিয়েবল। তার মানে আপনার যদি হাইপার অসমোলার মেডুলা থাকে তাহলে ওয়াটার মুভমেন্টের জন্য একটা ফোর্স তৈরি হলো, ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। এখন সাথে যদি আপনার এডিএইচ থাকে তাহলে ডিস্টাল পার্টটা পারমিয়েবল হয়ে গেল, তাহলে দুইটা গ্রেডিয়েন্টও আছে, পারমিয়াবিলিটিও তৈরি হয়েছে। তাহলে এবার বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবে এবং ওয়াটারকে কনজার্ভ করতে পারবে এবং ইউরিনে লেস ওয়াটার দেবে, ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে। ওকে, এজন্য এই এডিএইচ এর লেভেলটাও গুরুত্বপূর্ণ। যদি এডিএইচ আপনার হাইপার অসমোলার মেডুলা আছে কিন্তু এডিএইচ যদি না থাকে তাহলে কাজ হবে না, ড্রাইভিং ফোর্স তৈরি হয়েছে কিন্তু চ্যানেল তৈরি হয় নাই, পারমিয়াবিলিটি নাই। ওকে, একইভাবে যদি এডিএইচ কম থাকে তাহলে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হবে, ওয়াটার কিন্তু ইউরিনে চলে যাবে, অথবা তখন কিন্তু ইউরিনটা ডাইলুটেড হবে। সো বেসিক্যালি দিস 2 ফ্যাক্টরস, একটা হচ্ছে অসমোলারিটি অফ দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম এবং এডিএইচ, দ্যাট উইল ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ইউরিন। এখন আমি সরাসরি বলবো, ইউজুয়ালি আমাদের পরীক্ষাতে আসে যে কনসেন্ট্রেটেড মেকানিজমে
জন্য ইউরিন ফরমেশনের জন্য একটা খুব কমন কোশ্চেন করা হয়, হোয়াট আর দ্য প্রিরিকুইজিট অর বেসিক রিকোয়ারমেন্ট ফর কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন। তাহলে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করতে হলে আমাকে মেডুলার অসমোলারিটিটাকে অনেকটা হাই করতে হবে। তাহলে আমরা বলবো 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে হাইপার অসমোলার রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম এবং হাই লেভেল অফ এডিএইচ, এই দুইটা যদি সিমুলটেনিয়াসলি থাকে তাহলে আমরা ইউরিনটাকে কনসেন্ট্রেটেড, মোর কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে মেডুলারি হাইপার অসমোলার ইন্টারস্টিশিয়াম এইটা কিভাবে তৈরি হচ্ছে। এইটা মূলত দুইটা মেকানিজম বা ফ্যাক্টর রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ হাইপার অসমোলার মেডুলা। 1 নম্বর হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম, যেটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে হচ্ছে জাক্সটা মেডুলারি যে নেফ্রন আছে তার যে লং লুপ অফ হেনলি থাকে। আমরা জানি জাক্সটা মেডুলারি নেফ্রনের লুপ অফ হেনলি লং থাকে, এজন্য যত বেশি লুপ অফ হেনলি লং থাকবে তার কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি বা হাইপার অসমোলারিটি তৈরি করতে তার ভূমিকা তত আরো বেশি হাইপার অসমোলারিটি প্রডিউস করতে পারবে। তাহলে অনেক সময় জিজ্ঞেস করা হবে কোন ধরনের নিউরন এই কাউন্টার কারেন্ট নেফ্রন কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে, কর্টিক্যাল নাকি জাক্সটামেডুলারি? ডেফিনেটলি জাক্সটামেডুলারি নেফ্রন, কারণ কি তাদের লুপ অফ হেনলিটা লং, একেবারে ডিপার মেডুলা পর্যন্ত এক্সটেন্ড থাকে। ওকে, যেটা মেকানিজম আজকে আমি আলোচনা করব যে কিভাবে তারা মাল্টিপ্লাই করছে অসমোলারিটিকে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর 2 নম্বর যারা এই হাইপার অসমোলারিটি প্রোডাকশনে ভূমিকা রাখছে সেটা হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং ইন রেনাল মেডুলার এরিয়া। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটাও আমি আজকে একটু আলোচনা করব, ইউরিয়া রিসাইক্লিং। তো এখন আমাদেরকে মনে রাখতে হবে যে একবার হাইপার অসমোলারিটি ধরেন তৈরি হয়ে গেল, এখন যদি আবার এই আমরা জানি যে কিডনিতে তো ব্লাড সাপ্লাই আছে, তাই না, মেডুলাতেও ব্লাড সাপ্লাই আছে। এখন অসমোলারিটি হাইপার অসমোলারিটি হয়েছে মানে কি মেডুলাতে সলিউট কনসেন্ট্রেশনটা বাড়ানো হয়েছে। এখন সেই সলিউট গুলো যদি আবার ব্লাডের মাধ্যমে ওয়াশ আউট হয়ে যায়, ব্লাডের মাধ্যমে সেটা চলে যায়, তাহলে তো অসমোলারিটি আবার আগের পজিশনে চলে আসবে। সেইটা যাতে না হয় এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এবং ইউরিয়া রিসাইক্লিং এর মাধ্যমে যে হাইপার অসমোলার রেনাল মেডুলা তৈরি হলো এটাকে মেনটেন করার জন্য অথবা প্রিজার্ভ করার জন্য বা এইটা যেন আবার ফল না করে অসমোলারিটিটা, সেই জন্য যে মেকানিজম সেইটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার সিস্টেম। যেটা হচ্ছে আপনারা জানেন ইফারেন্ট আর্টারিওল থেকে যে লং যে ভাসার একটা গুলো অ্যারাইজ করে এবং এটা ডিপার মেডুলা পর্যন্ত এক্সটেন্ড করে এবং লুপ করে আবার অ্যাসেন্ডিং এটা কর্টেক্সের দিকে ফিরে আসে এবং আলটিমেটলি একটা ইউ শেপ স্ট্রাকচার, সরি প্রিভিয়াস স্লাইডে যাচ্ছে। সো এই ভাসারেক্টাটা কি হিসেবে কাজ করবে? কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করবে, যার কাজ হচ্ছে যে মাল্টিপ্লায়ার সিস্টেম যে হাইপার অসমোলারিটি তৈরি করে দিল সেইটাকে মেনটেন করা। ওকে, বা সলিউট যে ট্র্যাপ করা হয়েছে মেডুলাতে সেই সলিউটটা ওয়াশ আউট না হয়ে যায় সেটাকে প্রিভেন্ট করা। এটা হচ্ছে মানে ভেরি বেসিক পারপাস অফ দ্য এক্সচেঞ্জার সিস্টেম। সো এখন আমরা তাহলে আবার একটু খেয়াল করি, এখানে আমি একেবারে দেখেন একেবারে কর্টেক্স থেকে মেডুলা দেখা হয়েছে। এখানে লক্ষণীয় যে বিষয়টা আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, কর্টেক্স থেকে যত আপনি মেডুলার ডিপে যাচ্ছেন দেখেন অসমোলারিটি তত বাড়তেছে। অর্থাৎ কর্টেক্সে দেখেন এটা 300 মানে কি সেম এজ প্লাজমা অসমোলারিটি। এবার আপনি মেডুলাতে জানেন একটু ভিতরে ঢুকলেন 400, আরো ডিপার পার্টে গেলেন 600, 800, 1000, এইভাবে একেবারে টিপে 1200 পর্যন্ত হতে পারে। তাহলে দুইটা কথা এখান থেকে বলবো, মেডুলার অসমোলারিটি দেখেন হাইপার অসমোলার, অসমোলারিটি প্লাজমার চেয়ে বেশি, 300 চেয়ে বেশি মানে হাইপার অসমোলার। আবার একটা জিনিস লক্ষণীয়, কর্টেক্স টু মেডুলা অসমোলারিটির কিন্তু গ্রেডিয়েন্ট আছে, এটাকে বলে কর্টিকো মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট। কারণ দেখেন মোস্ট এখানে 400, তার ডিপার পার্টে 600, তার ডিপার পার্টে 800, তার মানে যে কর্টেক্স টু মেডুলা অসমোটিক গ্রেডিয়েন্ট আছে। ওকে, সেটাও কিভাবে তৈরি হয় আজকে আমরা দেখব। এখন বাই দিস টাইম আমার আলোচনাকে যদি এতটুকু আলোচনাকে একটু সামারাইজ করি যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, এখানে কাউন্টার কারেন্ট সিস্টেমের যে দুইটা কম্পোনেন্ট আছে, একটাকে বলা হচ্ছে মাল্টিপ্লায়ার আর একটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। মাল্টিপ্লায়ার হিসেবে কে কাজ করে?
লুপ অফ হেনলি, আমরা সবাই জানি ইউ শেপ লুপ অফ হেনলি। এই যে এখানে আপনারা দেখতেছেন জাক্সটামেডুলারি নেফ্রনের এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে ডিসেন্ডিং লিম্বটা নেমে আসলো, তারপরে এটা লুপ করে আবার অ্যাসেন্ডিং লিম্ব হয়ে কর্টেক্সে ফিরে আসছে। এই যে লুপ অফ হেনলি, লং লুপ অফ হেনলি, তারা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। এবং এই জাক্সটামেডুলারি নেফ্রনের এই যে আপনারা ক্যাপিলারিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ভাসার একটা, এটাও দেখেন একেবারে ডিপার মেডুলা, এই লুপটা ডিপ মেডুলা পর্যন্ত এক্সটেন্ড করছে। এটা নাম হচ্ছে ভাসার একটা, এটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করবে। এটা কিন্তু অ্যাটলিস্ট পরীক্ষাতে পাস করার জন্য কাউন্টার কারেন্টে এতটুকু ভাইভাতে বললে কিন্তু এনাফ। এখন লুপ অফ হেনলি আমি অলরেডি বলেছি, ইট ইজ রেসপন্সিবল ফর জেনারেশন অফ দ্য হাইপার, এই যে মেডুলাতে এই যে ছবিতে আমি দেখাইছি যে হাই অসমোলারিটি এবং যে কর্টিকো মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট, এটা তৈরি করার জন্য এই ইউ শেপ লুপ অফ হেনলি রেসপন্সিবল। এবং এই হাইপার অসমোলারিটি ওয়ান্স ইট ইজ প্রডিউসড, দ্যাট উইল বি মেইনটেইনড বাই ভাসার একটা, দ্যাট অ্যাক্টস এজ এ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার সিস্টেম। সো দিস ইজ ভেরি বেসিক, এটা জেনে গেলাম। এখন আমরা কাউন্টার কারেন্ট সিস্টেমটা তাহলে কি দাঁড়াইলো। ইউ শেপ লুপ অফ হেনলির ক্ষেত্রে যদি খেয়াল করেন, দেখেন ডিসেন্ডিং লিম্ব দিয়ে যখন টিউবুলার ফ্লুইডটা নিচে নামতেছে, এই যে ফ্লো, এই ফ্লো মানে কারেন্ট, হ্যাঁ, তাহলে একটা কারেন্ট নিচে নামতেছে, আবার অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যখন টিউবুলার ফ্লুইডটা উপরের দিকে যাচ্ছে আরেকটা কারেন্ট, তার মানে এটা অ্যানাদার কারেন্ট, এটার ডিরেকশন আছে আপওয়ার্ড। তাহলে দুইটা কারেন্ট এখানে দেখেন যে একটা দুইটা বিপরীত ডিরেকশনে ফ্লো হচ্ছে, ফ্লো বা কারেন্ট। হ্যাঁ, একইভাবে আপনি যদি এই ভাসারেক্টার ক্ষেত্রে খেয়াল করেন, এই যে ইফারেন্ট আর্টারিয়াল থেকে ভাসারেক্টা অ্যারাইজ করলো, এখানে কিন্তু ভাসারেক্টা দিয়ে এখানে ভিতর যে এই কারেন্টটা কার কারেন্ট, এটা হচ্ছে ব্লাড ফ্লোর কারেন্ট। ব্লাড ফ্লোটা দেখেন এটা নিচের দিকে যাচ্ছে, যেটাকে আমরা ইনফ্লো বলবো। আবার এই যে লুপ করে আবার এটা উপরের দিকে যাচ্ছে, এটাকে আমরা আউটফ্লো বলবো। একইভাবে লুপ অফ হেনলির ক্ষেত্রে ডিসেন্ডিং লিম্ব দিয়ে যেটা নিচের দিকে যাচ্ছে এটাকে আমরা ইনফ্লো বলবো, এবং অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যেটা উঠতেছে এটা আউটফ্লো বলবো। তার মানে দুইটা ক্ষেত্রেই ভাসারেক্টা বলেন, ইউ শেপ লুপ অফ হেনলি বলেন, ভাসারেক্টার ক্ষেত্রে হচ্ছে ব্লাড ফ্লো, আর লুপ অফ হেনলির ক্ষেত্রে এটা হচ্ছে টিউবুলার ফ্লুইডের ফ্লো। তার মানে আমরা ধরে নিই দুইটা কারেন্ট। এখানে দেখা যাচ্ছে যে এই যে ইনফ্লো কারেন্ট এবং আউটফ্লো কারেন্ট, এরা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, একে অপরের সাথে প্যারালাল, তারপরে তাদের ডিরেকশনটা কি অপোজিট ডিরেকশন। এবং একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা কিন্তু খুব কাছে কাছে। আমরা ছোটবেলায় ওই কিছু ক্লিপ দেখেছি যারা মহিলারা ইউজ করতো, যেটাকে বলা হচ্ছে ওইটা কি বলে, কালো ক্লিপ, ব্ল্যাক হেয়ার পিন। হ্যাঁ, এটা মেয়েরা চুলে দিত, এখন অবশ্যই এগুলার ইউজ দেখি না। তবে মজার ব্যাপার আছে, ওইটা দিয়ে কান চুলকাইতে পরিষ্কার করতে খুব ভালো লাগতো আর কি, এই কাজে আসলে আমরা বেশি ব্যবহার করতাম। তো ওই হেয়ার পিনের মতো, হেয়ার পিনের যদি দুইটা লিম দেখেন, দেখবেন যে খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছে, এবং এক মাথায় এরকম লুপ করা, হ্যাঁ, আর একটা হচ্ছে দুইটা ওপেন এন্ড। তো ঠিক ওই রকম হেয়ার পিন ম্যানারে থাকে। এই জন্য বলা হচ্ছে যে কাউন্টার কারেন্ট সিস্টেম ইজ এ মেকানিজম in which the inflow and outflow run in parallel in opposite direction and in close proximity to each other in a hairpin manner. এই সিস্টেমটাকেই আসলে আমরা বলতেছি কাউন্টার কারেন্ট সিস্টেম বা কাউন্টার কারেন্ট মেকানিজম। এটা হচ্ছে আমরা বুঝলাম যে কাউন্টার কারেন্ট সিস্টেম কেন কাউন্টার কারেন্ট বললো। এখন এটা সুবিধা অসুবিধা আমরা অলরেডি আরো মেকানিজম এখন শুরু করব। এখন দেখা যাক এই কাউন্টার কারেন্ট, আমি প্রথমে মাল্টিপ্লায়ার নিয়ে আলোচনাটা শুরু করি, যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কিভাবে মেডুলার অসমোলারিটিটাকে মাল্টিপ্লাইং এর মাধ্যমে ইনক্রিজ করছে। তাহলে এই যে ধরে নেই আমরা ইউ শেপ, এটাকে ধরে নিলাম ইউ শেপ লুপ অফ হেনলি, যেটার আমার এখানে লেফট হ্যান্ডে দেখতে পাচ্ছেন ডিসেন্ডিং লিম্ব এবং রাইট হ্যান্ডে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। তো আমরা শুরুতে ধরে নেই যে অসমোলারিটি সব জায়গাতে সমান মেডুলার, আমরা কারণ আমরা হাইপার অসমোলারিটি প্রডিউস করে দেখাবো, এই জন্য আমরা শুরুতে ধরে নেব যে অসমোলারিটি দেখেন এই টিউবুলার ফ্লুইড বলেন, ইন্টারস্টিশিয়াম বলেন, সব জায়গা দেখেন 300 করা আছে। ওকে, 300. So first assume that the loop of Henle is filled with the fluid with a concentration of 300 milliosmol per liter, the same as that leaving the proximal tubule, এবং এই অসমোলারিটি হচ্ছে প্লাজমার অসমোলারিটির সমান। হ্যাঁ, প্লাজমার অসমোলারিটিও 300। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে অসমোলারিটিটা ধাপে ধাপে আমরা এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের মাধ্যমে ইউ শেপ লুপ অফ হেনলির মাধ্যমে এটা বাড়বে। খেয়াল করেন এই ছবিটা, খুব খেয়াল করেন, একটু কিন্তু জটিল আছে, মনোযোগ না দিলে বোঝা যাবে না।
আমি জানি না আমার সাথে কেউ আছেন কিনা, আমি তারপরে আমি আমার কাজ চালাই যাচ্ছি। ওকে, এখানে খেয়াল করেন আমরা সবসময় এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লাইং এর শুরু করব অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে। হ্যাঁ, আমি এখানে কয়েকটা সাইকেলে ভাগ করেছি। ফার্স্ট সাইকেলে এই অ্যাসেন্ডিং লিম্বে খেয়াল করেন, আমরা সবাই জানি যে অ্যাসেন্ডিং লিম্বে আয়ন পাম্প আছে, 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড আয়ন পাম্প। তো এখানে মেইনলি আমি অসমোলারিটি তৈরি করার জন্য সোডিয়াম ক্লোরাইডটাকে আমি বারবার উচ্চারণ করব, বারবার সবগুলো উচ্চারণ করা সম্ভব হবে না। তো মেইনলি সোডিয়াম ক্লোরাইড এই অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে এই আয়নগুলো কিন্তু আলটিমেটলি টিউবুলার ফ্লুইড থেকে কোথায় যাবে, এই ইন্টারস্টিশিয়ামে যাবে, অর্থাৎ মেডুলারি ইন্টারস্টিশিয়ামে প্রবেশ করবে। তাহলে আলটিমেটলি কি হবে, যখন ফ্লুইডটা অ্যাসেন্ডিং লিম্বে থাকবে, এখানে যে আয়ন পাম্পের মাধ্যমে সলিউটটাকে পাম্প করে করে ইন্টারস্টিশিয়ামে সলিউটটা আসতেছে, তাহলে কি হবে, রেজাল্ট হবে ইন্টারস্টিশিয়ামের সলিউট কনসেন্ট্রেশন বাড়বে, তার মানে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি বাড়বে। এবং যেহেতু এই থিক অ্যাসেন্ডিং লিম্ব দে আর নট ওয়াটার পারমিয়েবল, কমপ্লিটলি ওয়াটার ইমপারমিয়েবল, তাইলে এখান থেকে যদি সলিউট বের হয়ে যাচ্ছে এবং যেহেতু কোনো ওয়াটার ঢুকতেছে না, তার মানে টিউবুলার ফ্লুইডের অসমোলারিটি কমে যাবে। এবং তাহলে এই যে অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করলো অ্যাসেন্ডিং লিম্বের ভিতরে এবং বাইরে, এই ডিফারেন্সটা বলে দেওয়া আছে, এটার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি হচ্ছে 200 মিলি অসমোল অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইফেক্ট, জেনারেট 200 মিলি অসমোল গ্রেডিয়েন্ট এট এ সিঙ্গেল পয়েন্ট। তাহলে খেয়াল করেন, শুরুতে ভিতরে এবং বাইরে 300 ছিল, এখন অ্যাসেন্ডিং লিম্বের দেখেন যে আমি যদি এখানে 200 গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, তাহলে মেডুলাকে আমি 400 করে দিলাম, এখান থেকে সলিউট যোগ করলাম, আগে ছিল 300, 100 যোগ করলাম, আর এই অ্যাসেন্ডিং লিম্বের ফ্লুইড থেকে 100 বিয়োগ করে দিলাম, তাহলে 200। তাহলে ইন্টারস্টিশিয়ামে 400 এবং অ্যাসেন্ডিং লিম্বে 200, তাহলে 200 ডিফারেন্স কত হলো, 200। ওকে, তাহলে এই পাম্পের মাধ্যমে 200 গ্রেডিয়েন্ট তৈরি করলো প্রতিটা লেভেলে। দেখেন একেবারে এই সুপারফিশিয়াল থেকে একেবারে ডিপ 200 গ্রেডিয়েন্ট তৈরি করলো। আচ্ছা, এখন কি হবে, এখন খেয়াল করেন যে ডিসেন্ডিং লিম্বে যে ফ্লুইডটা আছে, ডিসেন্ডিং লিম্ব কিন্তু ওয়াটার পারমিয়েবল। ডিসেন্ডিং লিম্বের ফ্লুইড ইনিশিয়ালি এই যে এখানে দেখেন আগের পিকচারে 300 ছিল, এরা করবে কি, এখন এই ইন্টারস্টিশিয়ামের যে অসমোলারিটি, নিউ অসমোলারিটি অ্যাটেইন করলো, হাইপার অসমোলারিটি, সেইটার সাথে ইকুইলিব্রিয়ামে আসবে। কিভাবে ইকুইলিব্রিয়াম, যেহেতু ডিসেন্ডিং লিম্বটা ওয়াটার পারমিয়েবল, সেখান থেকে ওয়াটার বের হয়ে যাবে অসমোটিক ইফেক্টের কারণে, কারণ মেডুলাতে অসমোলারিটি বেশি বাড়ছে। এই ওয়াটার বের হয়ে গেলে আলটিমেটলি ডিসেন্ডিং লিম্বের অসমোলারিটিটাও কিন্তু কি হয়ে গেল, বেড়ে গেল, এবং সেটা কি করলো, অ্যাটেইন দা অসমোটিক ইকুইলিব্রিয়াম উইথ দা ইন্টারস্টিশিয়াল অসমোলারিটি। এখন দেখেন ডিসেন্ডিং লিম্বেও 400 400 400, মানে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি সমান হয়ে গেল বা ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করলো। ঠিক আছে, এইটা মিলে আমি বলছি স্টেপ 1। তাহলে স্টেপ 1 এর দুইটা ঘটনা, একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বে পাম্প সলিউট পাম্প করে মেডুলার অসমোলারিটি বাড়াই দিল, এবং ডিসেন্ডিং লিম্বের যে ফ্লুইড তারা ওয়াটার লস করে, হ্যাঁ, এই ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটির সাথে ইকুইলিব্রিয়ামে চলে আসলো, যেহেতু তারা ওয়াটার পারমিয়েবল। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার স্টেপ 1 বললাম, দুইটা ঘটনা ঘটতেছে, অ্যাসেন্ডিং লিম্বের সাথে কি হলো এবং ডিসেন্ডিং লিম্বে কি ঘটনা ঘটলো, এটা এইভাবে একটু মনে রাখতে হবে। এখন আসেন স্টেপ 2। আমরা আমাদেরকে একটু চিন্তা করতে হবে, দেখেন এই যে ফ্লুইড লুপ অফ এনলিতে, এই ফ্লুইডটা তো আর এখানে স্ট্যাটিক থাকবে না, এই ফ্লুইডটা তো আবার নতুন ফ্লুইড প্রক্সিমাল ফিল্টার হয়ে হয়ে নতুন ফ্লুইড আসবে। তাহলে দেখেন নিউ যে ইনকামিং প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে নিউ যে ফ্লুইড আসবে, সেটার অসমোলারিটি কত, সেটা 300। এই 300 অসমোলারিটি যে নিউ ফ্লুইড আসলো, এই যে লুপে ঢুকলো, ঢুকে কি করবে, সে আগেকার যে ফ্লুইডটা ছিল সেটাকে কি করবে, পুশ করবে। হ্যাঁ, তাহলে পুশ করলে আলটিমেটলি কি হবে, দেখেন এই ডিসেন্ডিং লিম্বের এই যে ডিসেন্ডিং লিম্বের যে বটমে দেখেন এই যে 400 অসমোলারিটি, এই ফ্লুইডটা তখন এইখান দিয়ে মুভ করে অ্যাসেন্ডিং লিম্বে যাবে, অ্যাসেন্ডিং লিম্বের এই যে বটম এটা এখানে চলে আসলো। ওকে, এবং অ্যাসেন্ডিং লিম্বের এই যে ফ্লুইডটাকে ধাক্কা দিলে এখান থেকে যে ফ্লুইডটা অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যে বের হয়ে গেল, এটার অসমোলারিটি দেখেন 200, তার মানে কিন্তু এটা হাইপোঅসমোলার। ওকে, আচ্ছা, তাহলে এখন কি দাঁড়ালো, আলটিমেটলি
এই যে নতুন যে ফ্লুইডটা লুপে প্রবেশ করলো সেটার অসমোলারিটি 300। এইখানে একটা জিনিস আমি একটু আপনাদেরকে বুঝতে হবে, এইটা হচ্ছে দেখেন মোস্ট সুপারফিশিয়াল পার্ট। হ্যাঁ, এখানে একটু আগে মেডুলাতে 400 ছিল, কিন্তু এখন যখন নতুন ফ্লুইড আসলো তখন মেডুলা এটার সাথে ইকুইলিব্রিয়াম করে এটা সমান হয়ে যাবে 300। কারণ এই সুপারফিশিয়াল পার্টে আপনাকে বুঝতে হবে ব্লাড ফ্লো খুব বেশি থাকে। যত মেডুলার ডিপে যাবেন ব্লাড ফ্লো স্লো এবং স্লাগিশ। তার মানে এখানে যে সলিউটটা ট্র্যাপ হয়েছিল সেটা হাই ব্লাড ফ্লোর কারণে ওয়াশ আউট হয়ে যায়। এই জন্য যে সেটা হচ্ছে নিউ মোস্ট যে সুপারফিশিয়াল পার্ট, এটা নিউ ইনকামিং ফ্লুইডের সাথে ইকুইলিব্রিয়াম করে এইখানে মেডুলাটা দেখেন ডাইলুট হয়ে গেল, আবার 300-তে চলে গেছে। এটা কিন্তু বুঝতে হবে। ওকে, আচ্ছা, এ যেহেতু আগের ফ্লুইডটাকে পুশ আপ করে এই 400 মিলি যেটা অসমোলারিটি যে ফ্লুইড সেটা এক ধাপ নিচে নামলো, নিচে ভেবে তার লেভেলে দেখেন মেডুলা 400ই আছে, তাহলে 400 কোনো অসুবিধা নাই, সমান আছে, 400 আছে, 400 আছে, 400 আছে। তাহলে আলটিমেটলি এই 2 নাম্বার স্টেপ শেষে যেটা দাঁড়ালো, এবার নেট রেজাল্টটা খেয়াল করেন, যেটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, সেটার যে মোস্ট সুপারফিশিয়াল এই যে টপ পার্টের অসমোলারিটি কত 300, এবং মেডুলারও যেটা হচ্ছে টপ পার্ট সেখানে অসমোলারিটি থাকলো 300। কিন্তু অ্যাসেন্ডিং লিম্বের খেয়াল করেন, অ্যাসেন্ডিং লিম্বের যে বটম সেইটার যে অসমোলারিটি সেটা কিন্তু এখন হাইপার অসমোলার হয়ে গেছে 400, এবং মেডুলার যে টিপ সেখানেও কিন্তু বেড়ে গেছে 400। ওকে, আচ্ছা, এখন আমি চলে যাব, এটা হচ্ছে সাইকেল 1 এর ফলে, এই ঘটনাগুলো ঘটার ফলে অলরেডি দেখেন মেডুলার অসমোলারিটি কিন্তু বাড়ছে। ওকে, এবং যে অ্যাসেন্ডিং লিম্বের যে ফ্লুইডটা অ্যাসেন্ডিং লিম্ব হয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড ফ্লুইডে ডেলিভারি হচ্ছে, সেটা কিন্তু 200 হলো। এখন আমরা নেক্সট সাইকেলে চলে যাব। এই সেম ঘটনা আবার রিপিটেড হবে। এই একটা ছবি বুঝলেই কিন্তু আসলে আমি একবারে বলে দেব এইগুলো রিপিটেড হবে। তাহলে তারপরে আমি সেকেন্ড ধাপটা আবার আমি বোঝাবো। আমি আসলে এতক্ষণ স্টেপ 1 এর যে এক্সপ্লেইন করলাম সেটাই এখানে লেখা আছে, যে স্টেপ 1 এ যেটা সিঙ্গেল ইফেক্ট, অ্যাক্টিভ আয়ন পাম্প অন দ্য অ্যাসেন্ডিং লিম্ব establishes a 200 milliosmol per liter concentration gradient between the tubular fluid and the interstitial fluid, and tubular fluid in the descending limb and the interstitial fluid quickly reach equilibrium, যেটা আমরা বললাম because of osmosis of water out of the descending limb। এটা অলরেডি আমি প্রিভিয়াস ফিগারে এক্সপ্লেইন করেছি। thus ultimately কি হলো, osmolality of the ascending limb falls to 200 milliosmol, whereas the osmolality of the interstitium and descending limb rise to 400 milliosmol per liter। এটা হচ্ছে স্টেপ 1 এর ফলে হলো। এবং স্টেপ 2 তে আমরা কি বলছিলাম, যে নিউ ফ্লুইড আবার ইনকামিং ফ্লুইড আসলো, and ultimately that will push the column of fluid along the loop of Henle, decreasing the osmolality at the top, যেটা বলেছি যে মেডুলার যেটা অ্যাসেন্ডিং লিম্বে ডিসেন্ডিং লিম্বের টপের অসমোলারিটিটা আবার কমে গেল, এবং সেটার সাথে আবার কি করলো, মেডুলা অসমোটিক ইকুইলিব্রিয়ামে আসলো, এবং মেডুলার সুপারফিশিয়াল পার্টটা আবার ডাইলুট হয়ে গেল, সেখানে আসলে ব্লাড সলিউটটা ওয়াশ আউট হয়ে যাওয়ার কারণে। ওকে, সো দ্যাট ইজ দ্য এন্ড রেজাল্ট অফ স্টেপ 2। এখন আসেন সাইকেল 2। তাহলে প্রিভিয়াস এর লাস্ট কন্ডিশনে যে আমার বাম পাশের ছবিতে দেখাইছি খেয়াল করেন, এখন আবার অ্যাসেন্ডিং সেকেন্ড সাইকেল শুরু হবে। তাহলে সাইকেল শুরু হবে কোনটা দিয়ে, অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে। তাহলে এবার অ্যাসেন্ডিং লিম্বে দেখেন এই যে বটমের এখানে কি অসমোলারিটি 400 না, আর মেডুলার এখানে অসমোলারিটি কত 400। তাহলে আমাদের কাজ হচ্ছে এই মেডুলা এবং অ্যাসেন্ডিং লিম্বের ভিতরে সবসময় আপনাকে কত গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে, 200। তাহলে এখানে ইয়া করি আমরা মেডুলারটা এখানে সলিউট পাম্প করে করে মেডুলাতে যোগ করলাম, তাহলে এখানে হবে 500, আর এইখানে অ্যাসেন্ডিং লিম্বে করে দিলাম 300। তাহলে ডিফারেন্সটা কত দেখেন, 200 হলো। আর এর উপরের লেভেলে দেখেন অলরেডি কিন্তু 200 গ্রেডিয়েন্ট আছে, 400। তাহলে এখানে আর কিছু করা লাগতেছে না, দেখেন 400 200 400 আগের মতোই। যেহেতু 200 গ্রেডিয়েন্ট আছে এখানে ফার্দার আর কিছু করার নাই। তবে এই যে মোস্ট সুপারফিশিয়াল পার্টে এইখানে দেখেন যে সুপারফিশিয়াল পার্টে আগের পিকচারটাতে 300 ছিল, আর এইখানে 200 আছে। তাহলে আপনাকে ডিফারেন্স আছে 100, কিন্তু আপনাকে মেনটেন করতে হবে ডিফারেন্স কত, 200। তাহলে এটাকে এক কাজ করেন, 350 করে দেন, আর এইটাকে 150 করে দেন, তাহলে কিন্তু এই যে গ্রেডিয়েন্টটা 200 হয়ে গেল। আলটিমেটলি আমাকে সবসময় মনে রাখতে হবে
যে অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়ামের গ্রেডিয়েন্ট থাকতে হবে 200। ওকে, আচ্ছা এইটা যখন হয়ে গেল তখন দ্বিতীয় কাজ হচ্ছে ডিসেন্ডিং লিম্বের যে ফ্লুইড তারা কি করবে, ইন্টারস্টিশিয়ামের সাথে অসমোটিক ইকুইলিব্রিয়ামে আসবে বাই লুজিং ওয়াটার অ্যাজ দে আর ওয়াটার পারমিয়েবল। সেটাই হয়েছে দেখেন, এই যে সব মেডুলার ইকুইলিব্রিয়ামে চলে আসছে দেখেন 350 350, যে যে লেভেল ইকুইলিব্রিয়াম চলে আসছে 400 400 400 400 400 400 500 500। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। আবার কি হবে, আবার নিউ ইনকামিং ফ্লুইড আসতেছে, তাহলে এই যে 300 মিলিঅসমোলের এই ফ্লুইডটা আবার লুপে ঢুকলো, লুপে ঢুকে দেখেন এই 350 কে ধাক্কা দিয়ে সে আরেক ধাপ নিচে নামাই দিল। তাহলে 1 নম্বর যে ঘটনাটা ঘটলো, এই যেখানে খুব খেয়াল করেন, এই যে লেভেলে যখন 300 এই লেভেলে চলে আসলো, আমি একটু দাঁড়ান, আমি এখানে একটু ইয়া করে দেখাই, হাইলাইটার ইউজ করি। এই যে এই 300টা এখন এই লেভেলে চলে আসলো, তাই না? এই লেভেলে যখন চলে আসলো তখন এই লেভেলে ইন্টারস্টিশিয়াম আছে কত, 350। তাহলে কি বলছিলাম, এখন এই ইন্টারস্টিশিয়াম কি করবে, এই 300-র সাথে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে 300-তে চলে আসলো। ওকে, আবার খেয়াল করেন এই 350 ফ্লুইডটা তো এই যে এক ধাপ নিচে চলে আসছিল, এখন এই লেভেলে মেডুলার ইন্টারস্টিশিয়াম কত আছে, 400। তাহলে এইবার মেডুলা কি করবে, এই 350-এর সাথে ইকুইলিব্রিয়ামে আসবে। তাহলে দেখেন মেডুলা 350 হয়ে গেল। ওকে, আর এরপরে এই 400 ফ্লুইডকে ধাক্কা দিয়ে তার নিচের লেভেলে চলে আসলো, এই লেভেলে 400ই আছে, সো এখানে কোনো সেম থাকবে, 400 400 সমান আছে, তাহলে কোনো পরিবর্তনের কোনো দরকার নেই। এবং এই যে যে ফ্লুইডটা দেখেন এইখান থেকে ফ্লুইডটা ফ্লো হয়ে আলটিমেটলি এই যে 500 মিলিঅসমোল এইটা ফ্লো হয়ে আবার অ্যাসেন্ডিং লিম্বে ঢুকবে। তাহলে অ্যাসেন্ডিং লিম্বের বটমে এই অসমোলিটিটা কত হয়ে গেল, 500। ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে নতুন ফ্লুইড ইনকামিং এর ফলে এই কন্ডিশন হলো। তাহলে লাস্ট কি কন্ডিশন দাঁড়ালো, অ্যাসেন্ডিং লিম্বের যে বটম সেখানে হাইপার অসমোলার 500 এবং মেডুলার এখানে দেখেন 400, আর অ্যাসেন্ডিং লিম্ব থেকে যেই ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে সেইটার অসমোলারিটি হচ্ছে 150 হয়ে গেছে, তার মানে আরো কমে গেছে, আগের বার ছিল 200, এবার চলে আসছে 150-এ। এবং মেডুলাতে যদি খেয়াল করেন মোস্ট সুপারফিশিয়াল পার্টে 300 আছে, কিন্তু একটু ডিপে যান 350, তারপরে 400 400 এভাবে আছে, এবং ম্যাক্সিমাম টিপে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আলটিমেটলি যদি খেয়াল করেন দেখেন দুইটা জিনিস ঘটনা ঘটতেছে, মেডুলার অসমোলারিটি যেমন বাড়তেছে আস্তে আস্তে, ঠিক তেমনি কর্টেক্স থেকে মেডুলারও কিন্তু একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, যেটা এই পিকচারে কিন্তু একটু দেখা গেল 300 এখানে, তার একটু ডিপে 350, তার ডিপে 400। ওকে, এই বেসিক এই ঘটনাগুলোই আসলে রিপিটেডলি ঘটবে। আমি আর এই লেখাগুলো পড়ছি না, আলটিমেটলি ওই একই কথা বলা আছে, অ্যাসেন্ডিং লিম্বে 200 গ্রেডিয়েন্ট তৈরি করলো অ্যাট ইচ ট্রান্সভার্স লেভেল বিটুইন দ্য অ্যাসেন্ডিং লিম্ব এবং ইন্টারস্টিশিয়াম। এবং আফার যখন নতুন ফ্লুইড আসলো, সো আফটার দ্য শিফট অফ টিউবুলার ফ্লুইড অ্যান্ড ইনস্ট্যান্টিনিয়াস ইকুইলিব্রিয়াম, ওই যে সুপারফিশিয়াল পার্টে 300-র সাথে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে উইথ দ্য ইন্টারস্টিশিয়াম, অ্যান্ড অসমোলারিটি অ্যাট দ্য বটমে গিয়ে অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব এটা বেড়ে যাচ্ছে, এক্সিড দ্যাট ইন দ্য প্রিসিডিং সাইকেল, আগের সাইকেলে যা ছিল তার চেয়ে আরো বাড়বে, আগের সাইকেলে 400 ছিল, এই সাইকেলে 500 হয়ে গেছে। আলটিমেটলি এইভাবে এবার আমি সাইকেল 2 পরে সাইকেল 3 হয়ে গেল। একই ঘটনা যদি বারবার ঘটে, এই একই ঘটনা করবে, অ্যাসেন্ডিং লিম্বে পাম্প করে করে 200 গ্রেডিয়েন্ট তৈরি করবে, ডিসেন্ডিং লিম্ব প্রথমে তার ইন্টারস্টিশিয়ামের ইকুইলিব্রিয়ামে আসবে, এবং আবার নতুন ফ্লুইড যখন এখানে ঢুকবে তখন আবার এই ইন্টারস্টিশিয়াম এবং ডিসেন্ডিং লিম্বের ফ্লুইডের ভিতরে একটা ইকুইলিব্রিয়ামে আসবে, এই ইন্টারস্টিশিয়াম ডিসেন্ডিং লিম্বের ফ্লুইডের সাথে ইকুইলিব্রিয়ামে আসবে। আলটিমেটলি দেখেন এইখানে যে ডিসেন্ডিং লিম্বের যে টিপ সেখানে কিন্তু 550 হবে, এবং এইটাই কিন্তু আবার ফ্লো হয়ে অ্যাসেন্ডিং লিম্বের বটমে যাবে, সেখানে 550, এবং আবার এখান থেকে পাম্পের মাধ্যমে সলিউট মেডুলাতে যোগ করবে, এবং আলটিমেটলি এই ঘটনা ঘটতেই থাকবে। ঘটতে ঘটতে আলটিমেটলি দেখেন যে ঘটনাটা রিপিটেডলি যদি ঘটে, মেডুলার কনসেন্ট্রেশন হাইপার অসমোলার হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন 338, 375, 388, 425, 475, 600,
আমি আর অঙ্ক দেখেন এটা মেলানোর অঙ্ক মেলানোর কোনো দরকার নাই, আপনি বুঝলেই হবে। অ্যাসেন্ডিং লিম্ব থেকে পাম্প করে করে মেডুলার অসমোলারিটি বাড়াই দিচ্ছে, ডিসেন্ডিং লিম্ব জাস্ট ইকুইলিব্রিয়ামে আসবে। এই ঘটনা যদি বারবার ঘটেন তাহলে আলটিমেটলি এই মেডুলাটা হাইপার অসমোলার হয়ে যাবে। আবার যেহেতু নিউ ফ্লুইড আসতেছে, হ্যাঁ, এই জন্য আবার যে সুপারফিশিয়াল পার্টটা একটা নতুন ইকুইলিব্রিয়ামে যাচ্ছে। এই জন্য সুপারফিশিয়াল পার্টটা আরো একটা যে জিনিসটা আমি বলতে চাই আসলে কি, এই মাল্টিপ্লায়ার এবং এক্সচেঞ্জার এটা তো এট দ্য সেম টাইম সিমুলটেনিয়াসলি ঘটে। এবং আপনারা জানেন যে কর্টেক্স থেকে মেডুলার ব্লাড সাপ্লাইয়ের ভেরিয়েশন আছে, ব্লাড সাপ্লাই কিন্তু ইকুয়াল না। কর্টেক্সে হাই ব্লাড ফ্লো 98, অর্থাৎ সলিউড যে পাম্প হয়ে মেডুলাতে আসছে সেটা আবার বেশিরভাগই ওয়াশ আউট হয়ে যাচ্ছে। এই জন্য কর্টেক্সের অসমোলারিটি কিন্তু 300ই থাকে, এটাকে ধরে রাখতে পারে না। কিন্তু যত আপনি ডিপে যাবেন সেটার ব্লাড ফ্লো তত স্লো এবং স্লাগিশ, এবং সলিউড ওয়াশ আউটটা কম। এই জন্য সেখানে আস্তে আস্তে যেই লেভেলে যত কম ব্লাড সাপ্লাই সেই লেভেলের অসমোলারিটি তত বেশি, সলিউড ওয়াশ আউট কম, অসমোলারিটি তত বেশি। ওকে, সো আলটিমেটলি দেখেন যে মেডুলাতে যে কর্টিকো মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, দেখেন কর্টেক্সে 338, হ্যাঁ, বা এইখানে হচ্ছে 300, যত ডিতে 338 75, এইভাবে টিপে হচ্ছে 600। হ্যাঁ, তো এইখান দিয়ে যখন আলটিমেটলি এই অ্যাসেন্ডিং লিম্ব থেকে ফাইনালি যে ফ্লুইডটা ডেলিভারি হবে, যেটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাবে বা পরবর্তী পার্টে, সেটার অসমোলারিটি আসলে 100 হয়। এই রিপিটেড সাইকেলের ফলে এটা ডাইলুট হয়ে 100 মিলিঅসমোল। এই 100 মিলিঅসমোল অসমোলারিটি যখন এটা আবার এই যে কালেক্টিং ডাক দিয়ে নামবে, আলটিমেটলি আপনারা জানেন যে মেডুলাতে অলরেডি দেখেন অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। ওকে, কর্টিকো মেডুলারি অসমোটিক গ্রেডিয়েন্ট বা হাইপার অসমোলারিটি তৈরি হয়েছে। এখন এখান দিয়ে যখন ফ্লুইডটা হাইপোটনিক ফ্লুইড ডিসেন্ড করবে কালেক্টিং ডাক দিয়ে, যেহেতু মেডুলার অসমোলারিটি বেশি এবং সেই সাথে যদি এখানে এডিএইচ থাকে, তাহলে এডিএইচ থাকা মানে এই পার্টটা ওয়াটার পারমিবল, তখন অসমোটিক গ্রেডিয়েন্টের কারণে এইখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এবং এই কালেক্টিং ডাক্টের ফ্লুইডটা আলটিমেটলি মেডুলারি যে অসমোলারিটির সাথে ইকুইলিব্রিয়ামে আসবে। আলটিমেটলি দেখেন যে ইউরিনটা বের হবে সেটা হচ্ছে 600। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে আমরা বললাম। তবে এই অসমোলারিটি যদি 39টা সাইকেল হয়, আমি যে সাইকেলগুলো দেখাচ্ছিলাম এইভাবে 39 সাইকেল হইলে ম্যাক্সিমাম 1200 থেকে 1400 মিলিঅসমোল পার লিটার তৈরি হয়। এর সাথে তো ইউরিয়ার ভূমিকা 50% ভূমিকা হচ্ছে ইউরিয়ার, যেটা আমি লাস্টে আলোচনা করব। আলটিমেটলি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশনের মাধ্যমে। সো এটাই দেখেন যে সাকসেসিভ যদি আলটিমেটলি সাইকেল হয়, interstitial osmolarity at the tip of the loop of Henle rises progressively from 300, স্টেপ 0 তে আমরা 300 ছিল, যেটা স্টেপ 1 এর পরে 400 হইছে, 500 হইছে, 550 হইছে, স্টেপ 7 এ দেখেন 600 হইছে। এভাবে যদি 39 সাইকেল would eventually achieve an osmolarity of the 1200 milliosmol at the tip of the loop of Henle. ওকে, এখন তাহলে দ্যাট ইজ দ্য কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। আপনি যদি খেয়াল করেন, যদি লুপটা ইউসে এরকম লুপ না হয়ে টিউবুলটা স্ট্রেট হতো, সেখানে একটা সিঙ্গেল পয়েন্টে সর্বোচ্চ 200 মিলিঅসমোল অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করতে পারতো, মাত্র 200। কিন্তু শুধুমাত্র এই লুপ থাকার কারণে, এই যে কাউন্টার কারেন্ট মেকানিজমের কারণে কিন্তু সেই অসমোলারিটিটাকে মাল্টিপ্লাই করে কিন্তু অনেক বাড়াই দিচ্ছে, একেবারে 1200 থেকে 1400 পর্যন্ত নিয়ে যেতে পারছে। এই জন্য বলছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার। এই মাল্টিপ্লায়ার সিস্টেম আপনারা যদি কখনো এসির যে কন্ডেন্সার যদি দেখেন, কয়েল বা হিটারের আপনারা যদি দেখবেন এইভাবে লুপ করা কয়েল, এই মাল্টিপ্লাইং কয়েল লুপ থাকলে এটা মাল্টিপ্লাইং ইফেক্ট, এই সিমিলার মেকানিজম কিন্তু কাজ করবে। তো যাক, ওইটাতে আমি এখন যাব না। এখন আমি বলবো যে এই যে হাইপার অসমোলারিটি তৈরি করতে আমি ইউ শেপ লুপ অফ হেনলির যে ভূমিকা দেখলাম, এট দ্য সেম টাইম আমাদের বডি বা কিডনি যখন ম্যাক্সিমাম কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করে, তার সেখানে 40 থেকে 50% ভূমিকা, যে এখানে দেখেন ইউরিয়া কন্ট্রিবিউট অ্যাবাউট 40 to 50% of the osmolarity of the renal medullary interstitium when the kidney is forming a maximally concentrated urine। তবে খুবই গুরুত্বপূর্ণ, আপনি যখন ম্যাক্সিমাম কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হচ্ছে, তখন যে মেডুলার যে অসমোলারিটি তার 50% কন্ট্রিবিউশন আসতেছে কি এই ইউরিয়া রিসাইক্লিং থেকে।
হ্যাঁ, তো ইউরিয়া রিসাইক্লিংটা আমাদেরকে একটু করতে হবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভাইবার কোশ্চেন, যারা বেশি বেশি প্রোটিন খায় তাহলে কিন্তু তাদের এই ইউরিয়ার মেডুলাতে ইউরিয়া রিঅ্যাবজর্পশন বেশি হবে, মেডুলার অসমোলারিটি কিন্তু আরো বেশি হবে, এই জন্য তাদের ইউরিনটা কিন্তু কনসেন্ট্রেটিং ক্যাপাবিলিটি বেশি থাকবে। হ্যাঁ, আবার যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান, হ্যাঁ, তাদের তাহলে ইউরিয়া কম তৈরি হবে, তাহলে তাদের কিন্তু ইউরিনারি কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি একটু কম থাকবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো ultimately খেয়াল করেন, this high concentration of urea in the tubular fluid of the inner medullary collecting duct causes urea to diffuse out of the tubule into the renal interstitial fluid. This diffusion of greatly facilitated by specific urea transporter A1 এবং A3. অ্যাকচুয়ালি যে ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট আমি আগেই পড়াইছিলাম, ওখান থেকে ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয় কারণ ওখানে ইউরিয়া ট্রান্সপোর্টার থাকে। 50% ইউরিয়া কিন্তু ওখান থেকে, সরি 50% না, ওখান থেকে বলা হচ্ছে যে 70% মতো ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু পরে দেখাচ্ছি ছবিতে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি আরেকটা জিনিস বলি, এডিএইচ যে হরমোনটা আছে, এডিএইচ কিন্তু ইউরিয়ার পারমিয়াবিলিটিটা বাড়ায় দেয়। আমার আর অল্প একটু সময় আছে, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। এডিএইচ যখন হাই লেভেল থাকে, এডিএইচ এর কারণে কিন্তু ইউরিয়া পারমিয়াবিলিটি বেশি হয়ে যায়। তাহলে একে তো এডিএইচ এর কারণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, আবার বেশি ইউরিয়া পারমিয়াবিলিটির কারণে মোর ইউরিয়া কিন্তু রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাহলে মেডুলার অসমোলারিটি আরো বেড়ে গেল, তাহলে ওয়াটার কনজার্ভিং ক্যাপাবিলিটি আরো বেড়ে গেল। ওকে, তাহলে ইউরিয়া রিসাইক্লিংটা এই একটা ছবির মাধ্যমে আপনারা যদি দেখেন, আমি একটু সংক্ষেপে বলে যাই। এই যে ইউরিয়াটা যখন ফিল্টার হলো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 50% ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এরপরে এটা ডিসেন্ডিং দিয়ে যখন নামে, এই লুপ অফ হেনলিতে 50% ইউরিয়া সিক্রেশন হয়। তাহলে দেখেন লুপ অফ হেনলিতে কিন্তু আবার ইউরিয়া 100% হয়ে গেল। আর অ্যাসেন্ডিং লিম্ব এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল আমরা জানি ইউরিয়া ইম্পারমিয়েবল। তাহলে আবার যখন কালেক্টিং টিউবুল দিয়ে নামবে, এই কালেক্টিং টিউবুলটা লিটল পারমিয়েবল, বলা হচ্ছে যে 30% ইউরিয়া এখান থেকে রিঅ্যাবজর্পশন হবে, কিন্তু এখান থেকে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন কিন্তু হচ্ছে ইন প্রেজেন্স অফ এডিএইচ, তার কিন্তু সেই তুলনায় ইউরিয়া রিঅ্যাবজর্পশন কম এই কালেক্টিং টিউবুলে। তাহলে আলটিমেটলি যখন কালেক্টিং টিউব ডাক্টে ইউরিয়াটা চলে আসলো, যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশন বেশি পরিমাণে হয়েছে ইন প্রেজেন্স অফ এডিএইচ, এইখানে ইউরিয়ার কনসেন্ট্রেশনটা অনেক রাইজ করবে। ইউরিয়ার কনসেন্ট্রেশন বিল্ড আপ করার কারণে এই প্যাসিভলি ইউরিয়া তখন ডিফিউশনের মাধ্যমে, যেহেতু ইউরিয়া ট্রান্সপোর্টার A1 এবং A3 এখানে আছে, এখান থেকে বলা হচ্ছে যে 50, আমি একটু ভুল বলছিলাম মনে হয়, 50 থেকে 55% ইউরিয়া এই ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে রিঅ্যাবজর্পশন হয়ে গেল। তাহলে কতটুক দেখেন, এইখানে 30% হওয়ার পর তাহলে থাকলো কত, 70%। 70% থেকে আবার 55% ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়ে গেল কোথা থেকে, এই যে ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে। তার মানে ইউরিনের মাধ্যমে অনলি 15 থেকে 20% ইউরিয়া ইউরিন দিয়ে এক্সক্রিট হবে, বাকিটা কিন্তু এই যে মেডুলাতে, এই যে এইখানে রিসাইক্লিং, আবার এইটা গিয়ে লুপ অফ হেনলিতে সিক্রেশন হচ্ছে, আবার এখান দিয়ে ঘুরে ঘুরে আসতেছে, এই যে রিসাইক্লিং এর মাধ্যমে আলটিমেটলি এটা এখানে ঘুরতে থাকে। এই জন্য মেডুলার ইন্টারস্টিশিয়া হাইপার অসমোলারিটি তৈরিতে এই ইউরিয়া রিসাইক্লিং এর ভূমিকা 50% যখন আপনার ইউরিনটা ম্যাক্সিমালি কনসেন্ট্রেটেড থাকবে। ওকে, তো যা হোক, আমি আর এখানে বাড়াবো না কথা। এখন একটা জিনিস খেয়াল করেন যে টু স্পেশাল ফিচার্স অফ রেনাল মেডুলারি ব্লাড ফ্লো কন্ট্রিবিউট টু দ্য প্রিজার্ভেশন অফ দ্য হাই সলিউট কনসেন্ট্রেশন। আমরা মাল্টিপ্লায়ার এবং ইউরিয়া রিসাইক্লিং দিয়ে যে হাইপার অসমোলার মেডুলা তৈরি করতাম, সেটাকে প্রিজার্ভেশনের জন্য দুইটা স্পেশাল ফিচার্স আছে, যেটা মেডুলার যে ব্লাড ফ্লো, এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে মেডুলারি ব্লাড ফ্লো ইজ লো, দিস স্লাগিশ ব্লাড ফ্লো হেল্পস টু মিনিমাইজ সলিউট লস ফ্রম দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম, যেটা অলরেডি বলেছি যে এই যে মাল্টিপ্লাইং এর যে সলিউটটা ট্র্যাপ হলো মেডুলাতে এবং হাইপার অসমোলারি তৈরি হলো, এইটা তার যেহেতু ব্লাড ফ্লোটা মেডুলাতে খুবই স্লো এবং স্লাগিশ, যত ডিপ মেডুলাতে যাবেন তত বেশি স্লো এবং স্লাগিশ ব্লাড ফ্লো, তত লেস ওয়াশ আউট হবে, এন্ড দেয়ার বাই এইটা কি করতেছে, অসমোলারিটিটাকে প্রিজার্ভ করতেছে। হ্যাঁ,
এবং এই যে ভাসার একটাও এইটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করতেছে টু মিনিমাইজ দ্য সলিউট ওয়াশ আউট, যেটা এক্সচেঞ্জার এখনই আমি একটু সংক্ষেপে দেখাবো। সো আলটিমেটলি এইখানে আমি এক্সচেঞ্জারটা খুব সংক্ষেপে ছবিতেই আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখেন আমি অলরেডি এখন আমি জানি যে আমার মেডুলাটা হাইপার অসমোলার আছে এবং কর্টিকো মেডুলারি গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। দেখেন 300 হচ্ছে সুপারফিশিয়াল কর্টেক্সে এবং যত ডিপে যাচ্ছেন 600, 800, 900, 1000, 1200। হ্যাঁ, আচ্ছা, একটা যদি অলরেডি এটা তৈরি করছি আমরা মাল্টিপ্লায়ার দিয়ে। এখন আসেন এক্সচেঞ্জার সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। দেখেন এইটার ভাসার একটা এখান দিয়ে ব্লাডটা আসতেছে এবং এইটা ডিসেন্ডিং লিম্ব, ডিসেন্ডিং এটা কাছে ইনফ্লো। এখন খেয়াল করেন ভাসার একটা দিয়ে প্রথমে যে নিউ ব্লাডটা আসতেছে সেটার প্লাজমার অসমোলারিটি 300। এখন এইটা যত ভাসার একটা দিয়ে ডিপে যাচ্ছে অর্থাৎ মেডুলার গভীরে চলে যাচ্ছে, আমরা জানি যে যত ডিপে যাবে সারাউন্ডিং যে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি তত বেশি। সো এই ব্লাডটা তখন এক্সপোজ হবে সারাউন্ডিং হাইপার অসমোলারিটি। তখন কি হবে, যেহেতু এটা একটা ক্যাপিলারি, সো দে আর পারমিয়েবল টু বোথ সলিউট এন্ড ওয়াটার। তাহলে এইটা কি করবে, অসমোটিক ইকুইলিব্রিয়ামে আসবে তার সারাউন্ডিং অসমোলারিটি। তাহলে প্রত্যেকটা লেভেলে যখন প্রবেশ করবে, যখন এই লেভেলে আসবে তখন এর সাথে সলিউট অ্যাড হবে এবং ওয়াটার লস হবে, হয়ে সে মেডুলার দেখেন ইকুইলিব্রিয়ামে 600 তৈরি করলো। কারণ এরা তো ওয়াটার অসমোটিক গ্রেডিয়েন্টের কারণে ওয়াটার কি লো সলিউট কনসেন্ট্রেশন থেকে হাই সলিউট কনসেন্ট্রেশনের দিকে যাবে, আর সলিউট সবসময় হায়ার থেকে লোয়ারের দিকে যাবে। তাহলে ব্লাডটা যত নিচের দিকে যাচ্ছে তত সলিউট অ্যাড হচ্ছে ব্লাডের সাথে এবং পানি ওয়াটার বের হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ব্লাডটা যখন টিপে যাবে তখন এইটার অসমোলারিটি ম্যাক্সিমাম হবে না, যেহেতু সলিউট অ্যাড হচ্ছে ওয়াটার লস হচ্ছে। আলটিমেট রেজাল্ট একটা টিপে গিয়ে এটা ম্যাক্সিমাম অসমোলারিটি অ্যাটেইন করবে, দেখেন 1200। এখন মজার বিষয় হচ্ছে এই টিপ থেকে ব্লাডটা দেখেন সলিউট সব সে নিয়ে নিছে মেডুলা থেকে, অনেক সলিউট কিন্তু সে ক্যাপচার করছে, কিন্তু সে যখন এখন আবার অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে উঠবে, আমি ওই আমার ছেলে মাঝে মাঝে ওই গেম খেলে মোবাইলে, ওটা দেখি একটা চোর কি যে আমি ভুলে গেছি গেমটার নাম, সে একটা চুরি টুরি করে থলি নিয়ে দৌড়াই যাচ্ছে, পালাই যাচ্ছে, কিন্তু তার পিছনে পিছনে থলি থেকে জিনিসগুলো পড়ে যাচ্ছে, ওইগুলো আবার ওই দৌড়াই দৌড়াই ক্যাপচার করতে হয়। ঠিক একইভাবে এখানে ধরে নেন চোর যখন ব্লাডটা যখন ঘরের ভিতরে ঢুকতেছে, সে অলংকার এই সলিউট গুলো সে ক্যাপচার করে নিয়ে নিচ্ছে, কিন্তু নিয়ে যখন সে বের হয়ে যাচ্ছে, ধরেন ঘরের মালিক তখন জেগে গেছে, তখন তাকে তাড়া দিচ্ছে, এখন সে দৌড়ায় পালাবে, উপর দিকে উঠে যাচ্ছে। দেখেন সে যখন ব্লাডটা অ্যাসেন্ড করতেছে, আমি জানি যত উপরের দিকে উঠবে তত তার সারাউন্ডিং অসমোলারিটি কম, যত ডিপে যাবে অসমোলারিটি বাড়বে, কিন্তু যত উপরে উঠবে তখন তার সারাউন্ডিং অসমোলারিটি কম। তাহলে এখন কি করবে, সে যখন সারাউন্ডিং লেস অসমোলার ফ্লুইডের এক্সপোজ হবে, তখন এগেইন যেহেতু এরা পারমিয়েবল বোথ ওয়াটার এন্ড সলিউট, তাহলে কি হবে, এখান থেকে সলিউটটা আবার বের হয়ে কিন্তু দেখেন আবার সেই ইন্টারস্টিশিয়ামে ফিরে আসলো এবং ওয়াটার মেডুলা থেকে আবার এই অ্যাসেন্ডিং লিম্বে ঢুকলো। সো আলটিমেটলি যত উপরে উঠতেছে সলিউট কিন্তু আবার ইন্টারস্টিশিয়ামে ফিরে গেল এবং যে ব্লাডটা এখান থেকে বের হয়ে গেল সেটার অসমোলারিটি দেখেন মাত্র 350। দেখেন ঢুকছিল 300 অসমোলারিটির, সে মাত্র 50 মিলি, যার যখন বের হয়ে যাচ্ছে তার অসমোলারিটি 350, তাহলে সে কতটুকু সলিউটকে ওয়াশ আউট করতে পারলো, অনলি 50 মিলি অসমোল সলিউটকে ওয়াশ আউট করতে পারলো, শুধুমাত্র এই ইউ শেপ থাকার কারণে। নয়তো এটা যদি খেয়াল করেন, এটা যদি স্ট্রেট থাকতো তাহলে কিন্তু দেখেন কত সলিউট সে কিন্তু এখান দিয়ে নিয়ে চলে যেতে পারতো। শুধুমাত্র এই লুপের কারণে সলিউটটা কিন্তু শুরুতে ব্লাডে ঢুকলেও আবার কিন্তু সে মেডুলাতে ফিরে আসছে যখন ব্লাডটা এখানে ইউ শেপ এই অ্যাসেন্ডিং লিম্বে অ্যাসেন্ড করছে। তার মানে সলিউটটা কিন্তু একটা ট্র্যাপে পড়ে গেছে। তো এইটা হচ্ছে এই ভাষার একটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, তারা চেষ্টা করে সলিউট যত ওয়াশ আউটটা যত করে মিনিমাইজ করা যায়। এই যে মিনিমাইজ করে অনলি 50 মিলিঅসমোল সলিউটটা ওয়াশ আউট হবে। আরেকটা জিনিস আমি বলেছি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারের যেমন ভূমিকা, আরেকটা ভূমিকা হচ্ছে কর্টেক্স টু মেডুলা, এই যে বিভিন্ন লেভেলে ব্লাড ফ্লোর ভেরিয়েশন আছে, যত ডিপে যাবেন ব্লাড ফ্লো তত কম সলিউট ওয়াশ আউট হবে, ব্লাড ফ্লো যেখানে যত বেশি সলিউট ওয়াশ আউট হবে। যেহেতু কর্টেক্সে আমরা জানি সেখানে গ্লোমেরুলাই থাকে, হ্যাঁ,
সো এখানে খুবই হাই ব্লাড ফ্লো, 98% ব্লাড ফ্লো কর্টেক্সে। সো ওখানে কিন্তু সলিউট ট্র্যাপ করলেও লাভ হচ্ছে না, সব ব্লাডের মাধ্যমে ওয়াশ আউট হয়ে যাচ্ছে। এই জন্য কর্টেক্সে কিন্তু আপনি এই লেভেলে কিন্তু 300ই থাকে। ওকে, সো আর বেশি আমি এক্সপ্লেনেশনে যাব না। আসলে এই লেকচারটা দুইটা ভাগে দিতে পারলে ভালো হয়, সময় কম লাগে, কিন্তু আবার দুইটা ভাগে এটা এমন একটা টপিক, দুই ভাগ করলে একটু খাপছাড়া হয়ে যায়। তো আমরা এক্সচেঞ্জার সিস্টেম দেখলাম, এই যে কথাগুলো বললাম এটি আসলে এখানে লেখা আছে। যত ডিসেন্ডিং লিম্ব দিয়ে তখন নামে সলিউট অ্যাড হবে, ওয়াটার লস হবে, হতে হতে টিপে গিয়ে এই যে 1200 হইলো। আবার যখন অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে উঠতেছে, সলিউটটাকে সে আবার মেডুলাতে ফিরাই দিচ্ছে এবং ওয়াটারটাকে আবার সে ক্যাপচার করতেছে, দিয়ে আলটিমেটলি ব্লাডটা এইভাবে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করতেছে এবং সলিউটটা যাতে ওয়াশ আউট না হয়, হ্যাঁ, সেটাকে প্রিজার্ভ করতেছে অসমোলারিটি থেকে। সো এটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, যার কাজ হচ্ছে টু প্রিজার্ভ দ্য হাইপার অসমোলার রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। সো এইটা আমরা যেহেতু হাইপার অসমোলারিটি তৈরি হয়ে গেল, এখন আমরা জানি যে কিভাবে প্রথমে আমরা কি দেখাই, ডাইলুট না কনসেন্ট্রেটেড দেখাবো। খেয়াল করেন আমি এখানে বেশি বর্ণনায় যাব না, আপনারা এইটুকু পারবেন। যদি আমরা এই যে অ্যাসেন্ডিং লিম্ব থেকে সলিউট পাম্পের মাধ্যমে আলটিমেটলি আমি বলেছিলাম যে ফাইনালি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যে ফ্লুইডটা যাবে সেটার অসমোলারিটি হবে 100। এখন যদি এইটা যখন কালেক্টিং টিউবুল কালেক্টিং ডাক্ট দিয়ে নামবে, তখন যদি আপনার হাই লেভেল অফ এডিএইচ থাকে এবং এই মেডুলার অসমোলারিটি যদি হাইপার অসমোলার থাকে, সরি এখানে যদি এডিএইচ অ্যাবসেন্ট থাকে, দেখেন এই 100 অসমোলারিটি ফ্লুইডটা কালেক্টিং ডাক্ট দিয়ে যখন নামবে, এখন যদি এডিএইচ না থাকে, হ্যাঁ, তাইলে কি হবে, এখানের পারমিয়াবিলিটি ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হবে। যদি কম হয় তাহলে বেশি বেশি ওয়াটার ইউরিন দিয়ে চলে যাবে, হ্যাঁ, এবং মিনিমাম অসমোলারিটি এটা বলা হচ্ছে 30 থেকে 50 হতে পারে। সো আবার এর আগের পার্টের ঘটনা সব জায়গাতেই একই, কনসেন্ট্রেটেড ইউরিন বলেন ডাইলুট ইউরিন, এই প্রক্সিমাল পার্টে এখানে তো আপনারা জানেন অসমোলারিটি কোনো চেঞ্জ হয় না, কারণ আইসোঅসমোটিক রিঅ্যাবজর্পশন। ওকে, আর অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে যখন আসবে সলিউট পাম্প করে করে শুধু এই টিউবুল ফ্লুইডটাকে হাইপোটনিক করে ফেললো। আবার ডিসেন্ডিং লিম্ব দিয়ে যখন নামবে, এই তখনই আসলে ডিপেন্ড করবে যে ইউরিনটা কনসেন্ট্রেটেড হবে না ডাইলুটেড। যদি এডিএইচ না থাকে তাহলে এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারবে না, ডাইলুট হয়ে যাবে ইউরিন। আর বিপরীত ঘটনা ঘটবে কখন, খেয়াল করেন, যদি আপনার মেডুলার অসমোলারিটি হাইপার অসমোলার মেডুলা তৈরি হয় এবং হাই লেভেল অফ এডিএইচ থাকে, তখন দেখেন এই কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্টে প্রচুর পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এবং ইউরিনটা কিন্তু আলটিমেটলি কনসেন্ট্রেটেড হয়ে যাবে। এবং যেটা মেডুলার অসমোলারিটি যত বেশি, এই কালেক্টিং ডাক্টের ফ্লুইডও যে ফ্লুইড যেটা ইউরিনে কনভার্ট হবে সেটা কিন্তু ওই মেডুলার অসমোলারিটির সাথে ইকুইলিব্রিয়াম হবে। সো এইটাও ইউরিনটাও হাইপার অসমোলার হবে। সো আমি আর এত কিছু বর্ণনা করব না, এটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তাহলে আমি যদি বলি ইউরিন কনসেন্ট্রেটেড হবে না ডাইলুটেড হবে, এটা নেফ্রনের কোন পার্ট ডিটারমাইন করবে? এইটা হচ্ছে ডিস্টাল পার্ট, অর্থাৎ কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট ডিটারমাইন করবে, এবং মেডুলার অসমোলারিটিটা কত এবং এডিএইচ এর লেভেলটা, এই দুইগুলো মিলে আসলে ফাইনালি ডিসাইড করবে ইউরিনটা কি কনসেন্ট্রেটেড নাকি ডাইলুটেড। ওকে, এবং আমি অলরেডি বলেছি ইউরিন যখন ম্যাক্সিমামই কনসেন্ট্রেটেড হবে, অর্থাৎ দেখেন 1200 থেকে 1400, সেখানে 50% ভূমিকা কিন্তু ইউরিয়ার আছে, এবং এডিএইচ লেভেল যত বেশি তত বেশি ইউরিয়া রিঅ্যাবজর্পশন হবে, মেডুলার অসমোলারিটি তত বাড়বে এবং তত বেশি কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হবে। সো আর এই পার্টের ঘটনা দেখেন, আর্লি পার্টের ঘটনা দুই ডাইলুটের ক্ষেত্রেও একই এবং কনসেন্ট্রেটের ক্ষেত্রেও একই। এইখান থেকে যে ফ্লুইডটা ডেলিভারি হবে থিক অ্যাসেন্ডিং লিম্ব থেকে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যে ফ্লুইডটা যায় সেটা হচ্ছে 100। হ্যাঁ, এরপরে ফার্দার ডিপেন্ড করবে যে কতটুকু ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো এবং সলিউট রিঅ্যাবজর্পশন হলো, and that will determined by ADH এবং osmolarity of the interstitium. So thank you very much.